সবাই একসাথে ঘুমাবো। ছোট ভাই আছে, ভাইয়ের তো আমরা কেউই এক্সপেক্ট করিনি। কুকুর বাড়িতে ঢুকে যেত। গান বাজনা শেখা শুরু হয়েছে একদম 2 বছর বয়স থেকে, যখন একদম ছোট, ঠিক করে কথাও বলতে পারি না, বাট মায়ের চেষ্টায়, মায়ের আগ্রহে আমাকে গানে ভর্তি করা হয়েছে। মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি মানে মা একজন সিঙ্গার হবেন, বাট সেটা পসিবল হয়নি। দ্যাটস ওয়াই আমাকে একজন সিঙ্গার বানানো হয়েছে, এটাও মায়েরই ইচ্ছা। যখন আমার 7 বছর 8 বছর, মানে আমার ভাই একদম ছোট, তখন আমার ছোট ভাই আছে, ভাইয়ের 2 বছর বয়স ছিল। ওই সময়টাতে আমার যে আজকে এরকম সিচুয়েশন হবে সেটা হয়তো আমরা কেউই এক্সপেক্ট করিনি। কারণ ওই সময়টাতে বাবা ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়েন, মানে এমন কোনো কিছু বাদ ছিল না, জন্ডিস থেকে শুরু করে লিভার ফেলিওর, কিডনি প্রবলেম, সবকিছু। ইভেন ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছিলেন যে তার বোন টিভি থেকে বোন ক্যান্সার অবধি হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম যে মানে ওখানটাতে সবকিছু শেষ, কারণ বাড়িতে তখন একজনই আর্নিং মেম্বার ছিলেন বাবা, মা আগাগোড়াই হাউসওয়াইফ, আর বাবার অফিস যাওয়া বা ইনকাম করা সবকিছুই তখন বন্ধ ছিল। আমার পড়াশোনাটা মা ওই একে তাকে হাতে পায়ে ধরে রকমের আমার পড়াশোনা চলছিল, মানে কোনো রকমের জাস্ট, তখন আমি বাসরণী ইংলিশ মিডিয়াম একটা স্কুল ছিল, ওখানে পড়তাম শান্তিরানীতে, কোনো রকমে চলছিল। যখন মা একদমই টানতে পারলো না, আমরা ওখান থেকে এখন আমি যেখানে থাকি এখানে শিফট করি, বেড়ার বাড়ি করে। মানে বাড়ির যা অবস্থা ছিল, জাস্ট 4-5টা পিলার, বাইরের কুকুর বাড়িতে ঢুকে যেত, বাড়িতে যখন তখন লোক ঢুকে যেত, কিছু বোঝাই যেত না, অর্ধেক জিনিস হারিয়ে যেত, এরম ভাবে আমরা এখানে শিফট করি, জাস্ট ভাড়াটা টানতে পারছিলাম না বলে। একটা টাইম পরে গিয়ে যখন ডিসাইড হয়ে গেল, ডাক্তাররা বলেও দিল যে বাবাকে মনে হয় না বাঁচানো যাবে, মানে তিনি বাঁচবেন না, কারণ খুব বাজে একটা পজিশনে মানে তার অসুস্থতাটা পৌঁছেছে। তো সেরকম টাইমে এরকমও দিন গেছে যে আমি, আমার ভাই, আমার মা সবাই না খেয়ে রয়েছি। আমার বাবা যখন হসপিটালে অ্যাডমিট হয়, সবাই বলে যে অসময়ে ফ্যামিলি মেম্বাররা বা কাছের মানুষরা হেল্প করতে আসে, বাট সত্যি কথা বলছি আমি আজ অব্দি মানে কোনো ফ্যামিলি মেম্বারের হেল্প পাইনি। আমি তো পাইনি, আমার মা ছাড়া। আমার মা কারোরই হেল্প পাইনি যখন আমরা ছোট ছিলাম, কারোরই হেল্প পাইনি। শুধু আমার মামা বাড়ির আমার ছোট মামা আগাগোড়া খুব ফেভারিট, কারণ তিনি আগাগোড়াই যতটুকু পেরেছে সাপোর্ট করেছে, বাট তার পক্ষেও পসিবল নয়, কারণ তিনি নিজে একজন কৃষক মানুষ, তিনি নিজে চাষ করেন, নিজের জমিতে করেন, সেইভাবে যতটুকু চলে। তবু তিনি যতটা পেরেছেন আগাগোড়া আমাদের ভীষণ সাপোর্ট করেছেন। একটা টাইম পরে এরকম হলো যে বাড়িতে খাবার রান্না করার মতো চাল ছিল না, ডাল ছিল না। পাশের বাড়ির কোনো এক বৌদি এসে একটা ম্যাগির প্যাকেট দিয়ে যাচ্ছে, মা সেটা রান্না করে দিচ্ছে। এবার আমার ভাইকে আমি আগাগোড়া খুব ভালোবাসি, আমার ভাই ম্যাগিটা খেয়ে নিচ্ছে, আমি ম্যাগির জল খাচ্ছি। কেউ একটা মুড়ির প্যাকেট দিয়ে যাচ্ছে, আমার ভাই মুড়ি খেয়ে নিচ্ছে, আমি মুড়ি ভেজানোর জলটা খাচ্ছি। এরকম করে দিন গেছে, কিন্তু মাকে পুরোপুরি না খেয়ে থাকতে দেখেছি, মানে মায়ের পেটে কোনো খাবার পড়তো না আমি দেখেছি। সেই অবস্থায় বাবা যখন পিজিতে ভর্তি ছিল, মা এরকম একদিন গেছে, মায়ের কাছে গাড়ি ভাড়া নেই, মা অনেককে বলছে যে আমাকে একটু সাহায্য করো, আমি মানে এই রেগুলার যাতায়াতের খরচা নেই আমার কাছে, আমি যেতে পারছি না, একটু মেল ওয়ার্ড ছাড়া কাউকে অ্যালাউ করবে না যে আমি থেকে যাব, তাও পসিবল নয়, বাড়িতে 2টো বাচ্চা রয়েছে। সেই সময়টা পাড়ার কেউ হেল্প করেনি। মা অনেককে বলেছিল যে একটু কাকুর কাছে থাকো, কারণ তার কিডনি এতটা অবস্থা খারাপ ছিল যে তাকে ইনজেক্ট করতে হচ্ছে, তো যার জন্য হার্ট ফেলিওরটা হওয়া পসিবল ছিল, যার জন্য রাতে মা কাউকে না কাউকে থাকার জন্য রিকোয়েস্ট করতো, বাট কেউ থাকতো না। যার জন্য মানুষটা কি করতো, যেহেতু আমরা বাড়িতে একা থাকতাম, আমি দেখেছি যে সকালবেলা কোনো রকমে আমাদেরকে পাহারা দিচ্ছে, আবার ঠিক সন্ধ্যের পরে গাড়ি ভাড়া নেই বলে আমার বাড়ি থেকে নরেন্দ্রপুর গড়িয়া অবধি, মানে প্রায় সেটা 8 to 9 কিলোমিটার, সে মানুষটা হেঁটে যাচ্ছে গাড়ি ভাড়া নেই বলে। তারপরে কোনো রকমে যদি বাস বা কিছু পায় দেন পিজি অবধি যাচ্ছে। যখন বড় মামা ছিলেন, আমার বড় মামা এখন মারা গেছেন, তো একদিন এরকম হয়েছে বড় মামা এসে অ্যাম্বুলেন্স ভাড়া দিয়েছে, কারণ সেই ভাড়াটাও যে মা দেবে সিচুয়েশন ছিল না। একদিন এরকম হয়েছিল যে আমার কিছু ফ্যামিলি মেম্বার, সেটা বাবার দিকের, আমি ক্লিয়ারলি বলছি না, বাট আমার বাবার দিকের কিছু ফ্যামিলি মেম্বার যারা অসময়ে পাশে থাকা দূর, মেন্টালি প্রেশার এতটা দিয়েছিল যে আমার মা একটা টাইমে এরকম ভাবলো যে ঠিক আছে, ওনাকে দেখার বা ওনার ফ্যামিলি মেম্বার তো রয়েছে, ওরা যখন এত ভালোবাসে, আমাকে এত কথা শোনাচ্ছে, মানে আমার মাকে এরকম বলেছিল যে মা নাকি জেনে বুঝে বাবাকে অসুস্থ করেছে, ডাক্তারি চিকিৎসা করেনি, মা সব টাকা খেয়ে নিয়েছে, সব প্রপার্টি বাবার নিয়ে নিয়েছে, যার জন্য চিকিৎসা করছে না। আমার মায়ের একটা বক্তব্য ছিল যে আমার যদি স্বামী মারা যায় তাহলে বিধবা আমি হব, আমার বাচ্চারা অনাথ হবে, আমাদের বাড়িতে আর কোনো আর্নিং মেম্বার নেই, তো তাকে জেনে বুঝে অসুস্থ করা বা ডাক্তার না দেখানো এটা তো মায়ের পক্ষে করা পসিবল নয়। তখন তারা বলেছিল যে তুমি একদিন না খেলে বা তোমার ছেলে মেয়ে একদিন না খেলে মরে যাবে না, এখন তোমাকে স্বামীর কাছে থাকতে হবে, তুমি হসপিটালেই থাকো। সত্যি কথা, আমরা এখন মরে যাইনি, বা আমরা অনেকটা ভালো আছি আগের থেকে, কিন্তু আমি সেই মানুষগুলো যে যা যা করেছে আমার এবং আমার মার ভাইয়ের হয়তো মনে থাকবে না, বাট আমাদের সারা জীবন মনে থাকবে।
আমার মা একদিন দেখলাম যে বাড়িতে বিষের একটা শিশি নিয়ে এলো, নিয়ে এসে বলছে যে তখন আমার 8 বছর 7-8 বছর বয়স হবে, ভাইয়ের 2-2.5 বছর বয়স। বিষের শিশি নিয়ে এসে মা বলছে যে সোনা মা একটা জিনিস খেতে দেবো, খাবি, তারপরে সবাই একসাথে ঘুমাবো। তোর বাবা তো হসপিটালে, তোর বাবাকে কিছু বলতে হবে না, বাট একটা জিনিস দেবো, খাবি, খেয়ে ঘুমাবো। আজকে সেই সব ফ্যামিলি মেম্বাররা লোকজনকে ডেকে ডেকে বলে যে এইটা হচ্ছে আমার ভাইজি বলো, হোয়াটএভার যেই বলো, মানে আমাদের ফ্যামিলি মেম্বার যারা হোক, তারা ডেকে ডেকে আমার পরিচয় দেয় যে এটা হচ্ছে আমার রিলেটিভ। তারপর এখান থেকে বেরিয়ে আমার আস্তে আস্তে স্টেজ পারফরমেন্স শুরু হলো। মানে এই স্টেজ পারফরমেন্সের পিছনেও অ্যাকচুয়ালি আমাদের সবার পিছনেই আমাদের মায়েদের হাত থাকে। তো স্টেজ পারফরমেন্সে মায়ের খুব আগ্রহ ছিল। আমাদের পাশে একটা জায়গায় ব্যান্ডের রিহার্সাল হতো, আমার ওখানে হাত ধরে নিয়ে যেত। তো যখন বাবা একটু সুস্থ হলো, বাড়িতে এলো, তারপরের ঘটনা এটা, আমাকে হাত ধরে নিয়ে যেত যে এখানে দেখ ব্যান্ডের রিহার্সাল হচ্ছে, বসে শোন। এরকম হয়েছে আমি রাত 10:30 11টা অব্দি আমি আর আমার মা না খেয়ে, ইভেন ভাইও কখনো কখনো থাকতো, কারণ ভাই বাবাকে ভয় পেত। বাবার তখন প্রায় 82 কিলো ওজন থেকে 28 কিলো ওজন হয়ে গেছিল, মানে শুধু কঙ্কালের ওপর চামড়াটা ছিল। তো ওরকম একটা মানুষ বাড়িতে শুয়ে থাকতো, আমার ভাই বাবাকে দেখে ভয় পেত, ভাই বাড়িতে থাকতে চাইতো না। তো মা ভাইকে কোলে নিয়ে আমাকে হাতে করে নিয়ে ব্যান্ডের রিহার্সালে নিয়ে যেত। তো ওখান থেকে যেভাবে বড়রা গান গাইছে সেটা দেখে দেখে গান শেখা। আমি একজন স্যারের নাম বলতে চাইবো, মানে আমি যার কাছে গান শিখেছি এখানে আসার পর থেকে, মানে আমি এখন যেখানে থাকি, সাহিল স্যার বলে, তিনি খুব হেল্প করেছেন। মানে আমার হারমোনিয়াম কেনাটাও তারই হাত ধরে, আমার হারমোনিয়াম কেনা হতো না, কেন ওই সময় চেঞ্জার হারমোনিয়ামে প্রায় 15,000 টাকা দাম ছিল। তো সেটাও কাকু হেল্প না করলে হতো না। তারপরে যখন আমার স্টেজ পারফরমেন্সের ব্যাপারে আবার অনেক কিছু রয়েছে, যে রাতে 12:30 1টা 2টো অব্দি আমাকে বসিয়ে রেখে দিচ্ছে যে সবার গাওয়া হবে, তারপরে আমি 2টো গান গাইবো। তো এরকম ভাবে বেশ কয়েক বছর চলেছে। মানে আমার তখন প্রায় 14-15 বছর যখন আমার বয়স, ততদিন অব্দি এইভাবেই চলেছে। কখনো যদি কেউ খুশি হয়, এত 200 টাকা দিল বা 500 টাকা দিল, সেটা মায়ের কাছে থাকতো, মানে সেটা দিয়ে কিছু একটা চাল ডাল আসতো। এবার 14-15 বছর বয়স পরে গিয়ে আমাকে এই স্টেজ পারফরমেন্সের প্রফেশনটাতে আমাকে কিছু লোকে চিনলো। তখন তো ইউটিউবার বা কোনো চ্যানেল এর এত ব্যাপারটা ছিল না, বাট ওই একটা বাচ্চা মেয়ে আছে, ভালো গায়, স্টেজে ভালো গায়। তো সেই বেসিসে আমার স্টেজ পারফরমেন্স শুরু হলো। 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, এরকম করে শো করতে করতে এই সেম সারা রাত বসে থাকতাম, ভোরের দিকটাতে গাইতাম, এইভাবেই চলতো। কারণ তখন আমার কোনো ফেম ছিল না, তখন সেলিব্রিটিরা আগে স্টেজ পারফর্ম করে বেরিয়ে যেত, আমরা থাকতাম শেষ অবধি। তো তো আমার খুব কাছের একজন বন্ধু পাপান, সে আমাকে বুদ্ধি দিল যে ইউটিউবে আসার কথা। তখন আমি অ্যাজ এন ইউটিউবার সনমপুরের ভীষণ ফ্যান, আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে অরিজিনাল তো সে পরে করেছে, আগে কভার গুলোকে রিক্রিয়েট করা। তো সেম প্যাটার্নটাতে আমিও ঢুকলাম, যে আমিও ভাবলাম আমি ইউটিউবার হব। আমি এরকম ভাবে কিছু কভার সং নিয়ে এলাম, সেটাও পাপানের বুদ্ধিতে। আর এখন খুব ভালো লাগে যে যেটা ছোট থেকে দেখেছি, এরকম অনেক শোতে গেছি যেখানে আমাকে ফ্লাওয়ার বুকে দিচ্ছে না, বড়দের মানে সেলিব্রিটিদের দিচ্ছে, আমাকে সম্মান জানাচ্ছে না, কিছুই দিচ্ছে না। আমি কাঁদতাম, মা আমাকে বলতো তোরও হবে একদিন, কাঁদিস না, একদিন হবে, চেষ্টা করে যা। তো সেখানে এখন একটা প্ল্যাটফর্ম আমার কাছে আছে, অ্যাজ এন ইউটিউবার আছে। বারবার করে এটার জন্য আমি থ্যাংক ইউ বলবো যে যারা তোমরা আমাকে দেখেছো, সাপোর্ট করেছো, স্পেশালি আমার মাকে। কারণ আমার প্রথম থেকে একদম শেষ অব্দি আমার পাশে মা ছিল, এখনো আছে, আমি জানি থাকবে। মায়ের কষ্টটাকে হয়তো আমি কখনো পুরোপুরি মুছতে পারবো না, বাট চেষ্টা করে যাচ্ছি যদি কমানো যায়।